হ্যালো ডিয়ার, কেমন আছে সবাই? আজকে আমরা কিউট রোমান্টিক আর ফানি একটা কোরিয়ান ড্রামা গল্প দেখতে চলেছি। ড্রামাটা এতই সুন্দর, তোমাকে প্রতিটা মুহূর্ত পুরো মুগ্ধ করে দেবে। ড্রামার ভিতরে আমরা দেখব একটা সাধারণ গরিব মেয়ে কিউট একটা ছেলেকে ভালোবেসে ফেলে, কিন্তু সে জানতো না তার বয়ফ্রেন্ড কোরিয়ার সব থেকে ধনী লোকের ছেলে, আর ছেলেটা হচ্ছে সেই লেভেলের প্লে বয়। সে বহু মেয়ের সাথে রিলেশন করে শুধুমাত্র টাইম পাসের জন্য। মেয়েটা যখন এই সমস্ত কিছু জানতে পারবে, তাহলে তখন পারবে তার অবস্থা কেমন হবে। ছেলেটিকে আদেও তাকে ভালোবাসবে নাকি অন্য মেয়েদের মতো ইউজ করে তাকেও ছেড়ে দেবে। আর ড্রামার ভেতরে ফানি সিনের কোনো অভাব নেই। তাহলে চলো ডিয়ার, আমরা আজকে আমাদের ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতেই আমরা কোরিয়ার সবচেয়ে ধনী ফ্যামিলির ছেলে জিহুকে দেখি। সে তার রাশিয়ান গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করছিল। তখন জিহু মেয়েটাকে বলে, আমি কোরিয়াতে ফিরে যাব, এই জন্য চলো আমরা ব্রেকআপ করে নিই। তখন মেয়েটা বলে, মানে তুমি কি বলতে চাইছো? আমি এই সপ্তাহের ভিতর তোমাকে আমার বাবার সাথে পরিচয় করে দেওয়ার প্ল্যান করছিলাম। জিহু বলে, দেখো আমি কখনো রিলেশনশিপ সিরিয়াস নিই না, আর তোমার সঙ্গে আমার রিলেশন রাখা কখনো পসিবল নয়। মেয়েটি বলে, তুমি কি আমার বাবাকে চেনো? আমার বাবা হলো রাশিয়ার সব থেকে ধনী ব্যক্তি এবং ডেঞ্জারাস মাফিয়া। জিহু বলে, কি বললে? মাফিয়া? মাফিয়ার কথা শুনে জিহুর প্যান্ট ভিজে যায় ভয়ে। তখন মেয়েটা এক পা উঁচু করে জিহুর উপরে উঠে বসে আর বলে, আমাকে ব্রেকআপ করলে আমার বাবা তোমাকে শেষ করে দেবে। জিহু বলে, বোঝার চেষ্টা করো, আমাদের রিলেশনশিপ টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয়। মেয়েটি তখন গান বের করে বলে যে, ওকে, আমি যখন তোমাকে পেলামই না, আমি তোমাকে কারোর হতে দেব না। এটা বলে জিহুকে শুট করে যায়, কিন্তু বেচারা কোনোভাবে বেঁচে যায় এবং সে যা পড়া ছিল তাই পরেই সে উল্টো পাল্টা ছুটতে থাকে। সরি, ব্যাপারটা এতটাই ফানি ছিল, আমি এটা দেখে হেসে ফেলেছি। তবে সে একটা কাচের দরজায় বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। ওই সময় রাশিয়ান গার্লফ্রেন্ড এসে তার দিকে রাইফেল ধরে। জিহু মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়ে চোখ বন্ধ করে নেয় এবং এখানেই সিন কাট হয়ে যায়। সে মধ্যবর্তী পরিবারের মেয়ে এবং তার নাম জঙ্গি। সে আমাদেরকে বলে, আমার শালা আমার বাবা এতই মদখোর ছিল, আমি জন্মের পরে মদ খেয়ে আমার বাবা আমার নাম সাজু রেখে দিয়েছিল। সাজু হলো কোরিয়ান একটা ড্রিঙ্কসের নাম। জঙ্গি বলে, এই জন্য আমি কারোর সাথে আমার রিয়েল নাম বলি না, কারণ মানুষ যদি জানে আমার নাম সাজু তাহলে সবাই হাসাহাসি করবে। সে আরো বলে, আমার স্বপ্ন হলো ফ্রান্সে গিয়ে পড়াশোনা করে বড় শেফ ম্যানের রাঁধুনি হওয়া। আমি গত 5 বছর ধরে খেয়ে না ঘুমিয়ে বহু পরিশ্রম করে টাকা জমিয়েছি, যাতে আমি আমার ফ্রান্সে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারি। পরের সিনে দেখি জঙ্গি যখন বাসায় পৌঁছায় তখন দেখে তার বন্ধু কিম তখন অফিস যাচ্ছিল। জঙ্গি তাকে থামিয়ে তার চুলগুলো ঠিক করে দেয়। এরপর সে রুমে আসে। রুমে এসে সে দেখে যে তার জন্য কোনো খাবার ছিল না, অথচ কিম একটা বড় কাজের লিস্ট ধরিয়ে দিয়ে গেছে। আসলে ডিয়ার, কিম হলো জঙ্গির সব থেকে বেস্ট ফ্রেন্ড। সে জঙ্গিকে তার বাসায় থাকতে দিয়েছে, যার বদলে কিম তাকে দিয়ে বহু কাজ করায়। এরপর সে এক এক করে বাসার সমস্ত কাজ শেষ করে। এরপর সে শুয়ে তার নোটবুক দেখে বলে, আমি 5 বছরে 14 লাখ টাকা জমিয়েছি, আর মাত্র 2 লাখ টাকা জমা দিতে পারলে আমি ফ্রান্সে চলে যেতে পারবো। ওদিকে আমরা জিহুকে দেখি, সে কোরিয়া চলে এসেছে। এসে সে তার বাবাকে কল করে। বাবা বলে, জানেমন তুমি কোরিয়ায় চলে এসেছো? জিহু বলে, হ্যাঁ বাবা, আমি তোমার কাছে আসছি। বাবা বলে, মোটেও না, আমি এখন মিটিংয়ে বিজি আছি, তুমি আগে তোমার মায়ের সাথে মিট করো। আসলে তার বাবা জানে জিহু প্রথমে যার কাছে যাবে তার পকেট খালি করবে, এজন্য মিথ্যা বলে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। ওখানে জিহুকে নিতে একটা কার আসে, আর ওই কারে উঠে সে তার মায়ের দিকে রওনা দেয়। এরপর আমরা জঙ্গিকে দেখি, খিদে তার অবস্থা খুবই খারাপ, এই জন্য সে একটা চার্চে চলে যায়, কিন্তু প্রার্থনা করার জন্য না, বরং খাওয়ার জন্য, কারণ প্রার্থনার পর চার্চে খেতে দেওয়া হয়। এর একটু পরে জিহু ওই চার্চে আসে। আসলে চার্চে যে প্রার্থনা করছিল ওটাই জিহুর মা। জিহুর মা জিহুকে দেখে টাস্কি খেয়ে যায় আর বলে, এই অপদার্থ খাটাসটা আমার ছেলে, আমি এটা জানতে পারলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। জিহু আস্তে আস্তে জঙ্গির পাশে গিয়ে বসে। জঙ্গি তার দিকে তাকালে জিহু তাকে চোখ মেরে দেয়। জিহু তাকে দেখে ভাবে, এটা আবার কোন দেশের বিচিত্র প্রাণী। প্রার্থনা শেষে সে খাবার পায় এবং এটা খেয়ে তো সে জন্মের খুশি হয়। খেয়ে যখন চলে যাচ্ছিল তখন সে তার সামনে চার্চের লোকদের জন্য বহু সেদ্ধ ডিম রাখা থাকে। তখন সে একটা ডিম নিয়ে খাইতে থাকে। পিছন থেকে সে জিহু এবং জিহুর মায়ের কথা শুনতে পায়। মা বলে, তুই এখানে তো দাদার সম্পত্তির ভাগ নিতে চলে এসেছিস তাই না? জিহু বলে, মোটেও না, আমি আসলে তোমাকে প্রচুর মিস করছিলাম, এই জন্য ছুটে এসেছি। তবে দাদার মৃত্যুতে আমি আসতে পারিনি, সরি, কিন্তু কথা দিচ্ছি তুমি মারা গেলে আমি যেখানে থাকি না কেন সেখান থেকে ছুটে আসবো। এটা শুনে তার মা তাকে পেটাতে থাকে, যেটা জঙ্গি ডিম খেতে খেতে জানলা দিয়ে দেখছিল। জিহু তখন জঙ্গিকে হাই বলে। এরপর তার মাকে বলে, তুমি আমাকে কিছু টাকা দাও তো। তবে তার মা তাকে টাকা দিতে রাজি হয় না, বলে, তুমি এখন পাখানা মেলে বেরিয়ে বিজনেসে মন দাও। জিহু তার মার হাত থেকে টাকা কেড়ে নিয়ে বলে, এখন আমার এনজয় করার সময়। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ওদিকে বাইরে জঙ্গি চুপি চুপি একটা
ডিম চুরি করে পকেটে ভরছিল, তবে এটা জিহু দেখে ফেলে। জঙ্গি বলে বিশ্বাস করো আমি বেশি নিইনি, একটা নিয়েছি জাস্ট। তখন জিহু জঙ্গিকে এক গাদা ডিম দিয়ে বলে তুমি আমাদের সমস্ত কথা শুনে নিয়েছো তাই না? জঙ্গি বলে না না আমি তো কিছুই শুনিনি। জিহু বলে মনে থাকে যেন তুমি কিন্তু কিছুই শোনোনি, আর হ্যাঁ ফ্রি ডিম বেশি খেও না, পেট খারাপ হয়ে যাবে। যাওয়ার সময় জিহু বলে কি অদ্ভুত প্রাণী, নিজেকে কি ভাবে কি জানি। এরপর সে ওই এমজিও লোকটির সঙ্গে মিট করে যে জঙ্গিতে কম টাকায় ফ্রান্সে নিয়ে যেতে চাই। সে বলে তুমি বাকি টাকা নিয়ে এসেছো? তখন জঙ্গি বলে আর মাত্র 2 লাখ টাকা বাকি আছে। এই সময় জঙ্গির মা জঙ্গিকে কল করে, কিন্তু সে ফোনটা রিসিভ করে না, কারণ জঙ্গি তার মায়ের টাকা চুরি করে পালিয়েছে আর ওই টাকা সে ফ্রান্সে যাওয়ার জন্য জমা দিয়েছে। এরপরে দেখি জঙ্গি বাসায় গিয়ে শুয়ে শুয়ে বলে মা আমি খুবই শীঘ্রই সাকসেস হয়ে তোমার কাছ থেকে যে টাকাগুলো চুরি করেছিলাম তার ডবল তোমাকে দিয়ে দেবো। অন্যদিকে আমরা মিন নামের একটি মেয়েকে দেখি, সেও একদম একটা অদ্ভুত প্রাণী, কিছুটা জিহুর মতন। সে ঘুরতে ফিরতে খাইতে হাঁকতে সব জায়গায় সেলফি তোলে। এখানে তার বয়ফ্রেন্ড বলে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। কথার মাঝে সে তার বয়ফ্রেন্ডকে থামিয়ে দিয়ে খাবারের কিছু সেলফি তোলে। পরে বলে কি বলছিলে আবার বলো। ছেলেটি বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। মিন বলে ওকে ঠিক আছে ব্রেকআপ। এটি বলে ছেলেটি ওখান থেকে রাগ করে চলে যায়। এরপর মিন মন খারাপ করে একটা সেলফি তোলে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং তাতে লেখে যে আজকে আমার ব্রেকআপ হয়েছে, যার জন্য আমার আজকে মন খারাপ, এজন্য এমন করে চুল কেটে দাও যাতে করে মনে হয় ভদ্র। তবে তার চুলগুলো কাটার আগে সে একটি সেলফি তোলে। লোকটি তাকে তেমন ভাবে চুল কেটে দেয়। সে তার কেটে ফেলা চুলগুলো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তখন সে জানতে পারে জেহু কোরিয়াতে এসছে এবং তাড়াতাড়ি করে ওই লোকটিকে বলে যে সর্বনাশ, আমার বয়ফ্রেন্ড দেশে ফিরেছে, তাড়াতাড়ি করে আমার চুলগুলো লাগিয়ে দাও। লোকটি বলে লাগাতে গেলে সার্জারি করা লাগবে। ওদিকে জিহু একটা রেস্টুরেন্ট আসে, সেখানে জঙ্গিও পার্ট টাইম জব করে। জিহু এখানে তার বন্ধুদের সঙ্গে মজা মস্তি করছিল। তার একটা বন্ধু তার ঘড়ি দেখে বলে বাপরে বাপ, এটা তো লিমিটেড অরেশন, কোরিয়াতে তো পাওয়াই যায় না, কম করে 1 কোটি টাকা দাম। তাদের সাইডের রুমে জঙ্গিকে আমরা স্যার দেখি। তখন এক ওয়েটার বলে মন খারাপ করো না, আজকে বহু বড় লোকের পোলার এসেছে, ওরা তোমাকে অনেক টিপস দেবে। এটা শুনেই তো জঙ্গি জম্মের খুশি হয়ে যায়। এরপর সে খুশি হয়ে জিহুদের রুমে অর্ডার নিয়ে আসে। যখন সে চলে যাচ্ছিল তখন সে দেখতে পায় নিচে একটা নোট ফেলানো আছে। জিহুর বন্ধুরা ইশারা করে বলে যে ওটা ওঠাও, ওটা তোমারই। এটা শুনে জঙ্গি ওটা ওঠাতে যায় এবং তখনই জিহুর আরেক ফ্রেন্ড বলে ওই এটা তুমি কি করছো। এটা শুনে বেচারি ভয় পেয়ে যায়। জিহু তো সঙ্গে সঙ্গে জঙ্গিকে দেখে চিনতে পারে যে এই হচ্ছে সেই চার্চের ডিম চোর মেয়েটি। তখন আরেকটি ছেলে বলে তোমার বয়স কত? জঙ্গি বলে 23 বছর। তখন তারা সবাই জোরে জোরে হাসতে থাকে আর বলে দেখে তো মনে হচ্ছে 45 বছর বয়স। জঙ্গি তাড়াতাড়ি করে নোটটা উঠিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ওই সময় জিহুর একটা ফ্রেন্ড জঙ্গিকে জোরে ধমক দেয় এবং বলে বিনা পারমিশনে আমাদের টাকা নিয়ে কোথায় ভাগছো। এবং সবাই সিরিয়াস হয়ে জঙ্গির দিকে সবাই তাকিয়ে থাকে এবং সেটা দেখে জঙ্গি খুবই ভয় পেয়ে যায়। জিহুর আরেক ফ্রেন্ড বলে নিয়ে যাও, ওটা আমার টাকা, নিচে পড়ে গেছিল, আমি আবার নিচে পড়ে যাওয়া জিনিস ওঠাই না। এটা শুনে আবারও সবাই জোরে জোরে হাসতে থাকে। এসব কথা শুনে জঙ্গির চোখে পানি চলে আসে। সে গরিব, এজন্য সবাই তাকে নিয়ে মজা ওড়াচ্ছে। এরপর সে চলে যাচ্ছিল, তখনই কে একজন এসে দরজা খোলে আর জঙ্গি বাড়ি খেয়ে জিহুর কোলের ভিতরে গিয়ে পড়ে। জিহু বলে তুমি ওই নোটটি কেন ওঠাতে গেছিলে? জঙ্গি কোনো অ্যান্সার না দিয়ে সরি বলে চলে যায়। এটাতে জঙ্গির জন্য জিহুর একটু মায়া লাগে। জঙ্গি যাচ্ছিল তখন মিনের সঙ্গে তার ধাক্কা লাগে। মিন বলে ওই গরিব ডিসকাস্টিং মেয়ে, দেখে হাঁটতে পারিস না। এটা শুনে জঙ্গি আরো বেশি হার্ট হয়। এরপর মিন জহির কাছে গিয়ে বলে তুমি কোরিয়াতে এসছো, আমাকে জানাওনি কেন? জিহু বলে সারপ্রাইজড। এটা শুনে মিন অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে খুবই ড্রিঙ্কস করে। মিন জিহুকে জড়িয়ে ধরে। তখন আমরা বুঝতে পারি মিনের উপর জিহুর কোনো ইন্টারেস্ট নেই। সে তাকে বেস্ট ফ্রেন্ড বলে মনে করে এবং তাকে শাসন করে যাতে সে কোনো খারাপ পথে না যায়। এবং মিন তো তাকে জম্মের ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এরপর যাওয়ার সময় মিন জিহুর সাথে জিহুর হোটেলে যাওয়ার জেদ করে, তবে জিহু তাকে গাড়িতে উঠিয়ে বলে সোজা বাসায় চলে যাও। জিহু হোটেলে গিয়ে সে গোসল দিয়ে বের হয় এবং তখন কেউ তার দরজায় নক করে। জিহু দরজা খুলেই দেখে এটা মিন। আসলে সে জিহুকে ফলো করতে করতে হোটেল পর্যন্ত চলে এসেছে। জিহু ইরিটেড হয়ে মিনকে জলদি বাসায় যেতে বলে। তখন মিন বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। জিহু তাকে জড়িয়ে ধরে সরি বলে। এরপর যখন মিন ঘুমিয়ে যায় তখন জিহু তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। পরের দিন কেউ জঙ্গির বাসায় দরজা নক করে। এটাতে জঙ্গি খুবই ইরিটেড হয়। একটু পর সে তার ফ্রেন্ড কিমকে মেসেজ করে আর বলে তোমার মা তোমার জন্য বহু ভুট্টা পাঠিয়েছে, এত ভুট্টা আমরা দুজন খেয়ে পারবো না, এই জন্য আমি কিছু বেচতে যাচ্ছি। জঙ্গির এমন ফানি পিকচার দেখে কিম প্রচন্ড হাসতে থাকে। এরপর দেখি জঙ্গি ভুট্টাগুলো বেচতে নিয়ে যায় আর একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে চিল্লে বলে একটা ভুট্টা $2 এবং 2টা নিলে $3। ওই রেস্টুরেন্টের সামনে জিহু বসেছিল আর জঙ্গিকে দেখে চিনতে পারে ওটাই সেই ডিমচোর মেয়েটি এবং তারা এরকম হার্ড ওয়ার্কিং দেখে জিহু কিছুটা ইমপ্রেসড হয়। একটু পর জিহুর ঘুম চলে আসে। আসলে সে এখানে তার মায়ের জন্য ওয়েট করছিল। তখনই জঙ্গি তার নিকটে আসে
আর বলে তুমি ওই ছেলেটা, আমি চিনতে পেরেছি, তুমি আমার ভুট্টাগুলো দেখে রাখো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। জঙ্গি চলে যাওয়ার পর ওখানে একটা মেয়ে আসে এবং জিহোকে বলে ভাই ভুট্টা কত করে বেচতেছো, এবং জিহো বলে একটা নিলে $2 এবং দুইটা নিলে $3। এরপর মেয়েটি টাকা দিয়ে ভুট্টা নিয়ে যায়। এটা বেচতে রেস্টুরেন্টের ম্যানেজার দেখে ফেলে আর তার নিকটে এসে বলে তোমার লজ্জা করে না রেস্টুরেন্টের সামনে এ সমস্ত বিক্রি করতে? জিহু বলে এক্সকিউজ মি, এগুলো আমার না, এবং ম্যানেজারটি বলে ফালতু কথাকার এবং ভুট্টাগুলো সমস্ত নিচে ফেলে দেয় আর জিহুকে অনেক বকাবকি করে ওখান থেকে চলে যায়। এরপর জঙ্গি আসে, এই ভুট্টাগুলো নিচে ফেলানো দেখে অনেকটা রেগে যায়। তুমি দেখে রাখতে পারবে না ঠিক আছে, কিন্তু নিচে ফেলেছো কেন? জিহু বলে ভুট্টার দাম কত? জঙ্গি বলে $50। জিহু বলে আমি দিয়ে দিচ্ছি, তবে দয়া করে চিল্লিও না। টাকা দেওয়ার আগে জিহু বলে ময়লাগুলো সাফ করো তবে টাকা। জঙ্গি বলে তুমি ময়লা কাকে বলছো? তুমি জানো এইগুলো জমি থেকে টাটকা ভুট্টা। জিহু বলে টাটকা হলে তুমি সাথে করে নিয়ে যাও। এটা শুনে জঙ্গি খুশি খুশি টাকাও নেয় এবং ভুট্টাও কুড়িয়ে নেয়। রাত্রে জঙ্গি কিমের সঙ্গে বসে ভুট্টা খায় আর বলে আমি ফ্রান্সে গিয়ে আমি এটা করব, আমি ওটা করব। কিম তো বলে তুমি তো গিয়ে আমাকে ভুলেই যাবা। জঙ্গি বলে আরে না, আমি কোরিয়াতে মাঝে মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবো। আসলে ডিয়ার কিম জঙ্গিকে মনে মনে লাইক করতো, কিন্তু জঙ্গি সেটা জানতো না। পরের দিন জিহুর বড় ভাইয়ের অফিসে একটা বিয়ারের পার্টি চলছিল। জিহুর ভাইয়ের অফিসে কিং জব করে, ওই জন্য সেখানে জিহুকে কাজের জন্য নিয়ে আসে। সে এখানে ওয়েটারের কাজ করবে, বদলে তাকে $100 দেওয়া হবে। তবে সারাদিন কাজ করে ওইখানে ওভারটাইম করতে গিয়ে জঙ্গির মাথা ঘুরে যায় আর সে ঘুরতে ঘুরতে পুরো জিহুর পায়ের কাছে গিয়ে পড়ে। জিহু ভয় পেয়ে জঙ্গিকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ওতে ওর হাত কেটে যায় এবং সে চিল্লানো শুরু করে। ওই সময় জিহুর রাশিয়ান গার্লফ্রেন্ড ওখানে গুন্ডা নিয়ে চলে আসে, জিহুকে ধরতে আসে। ফ্ল্যাশব্যাকে দেখি ওই দিন সে জিহুকে গুলি মারার আগে ওখানে সিকিউরিটি গার্ড তাকে ধরে ফেলেছিল, এই জন্য জিহু বেঁচে গেছিল। রাশিয়ান গার্লফ্রেন্ডকে এদিকে আসতে দেখে জিহু বাঁচার জন্য ডাইরেক্ট জঙ্গিকে কিস করে দেয়। জঙ্গি বেচারা পরেই টাস্কি খেয়ে যায়, কি হচ্ছে এগুলো। এরপর জিহু জঙ্গিকে কিস করতে করতে দূরে নিয়ে যায়। জঙ্গিতে জিহুকে কেলানি দিতে থাকে আর চিল্লাতে থাকে। জিহু বলে তুমি রাগ করছো কেন? আমি যখন কিস করেছিলাম তুমি তো চোখ বন্ধ করে নিয়েছিলে। তবে জঙ্গি থামে না, প্রচুর খেপেছিল এবং তখনই সেখানে রাশিয়ান গার্লফ্রেন্ড চলে এসেছিল। তাই জিহু জঙ্গিকে ধরে নিয়ে মারে এক দৌড় এবং পুনরায় জঙ্গিকে কিস করতে যায়। তবে জঙ্গি এবার তাকে কিস করতেই দেয় না। তখনই জিহুর রাশিয়ান গার্লফ্রেন্ড তাকে দেখে ফেলে আর জিহুকে এবং জঙ্গিকে ধরে নিয়ে এসে নিচে যায়। জিহু বলে এটা আমার রিয়েল গার্লফ্রেন্ড, আমি একে ছাড়া বাঁচবো না, আমি তাকে রিয়েল লাভ করি, সেও আমাকে রিয়েল লাভ করে। রাশিয়ান গার্লফ্রেন্ড বলে আচ্ছা মেয়েটির ভিতরে আমার থেকে বেশি দাম আছে, তাহলে চলো একটা বাজি হয়ে যাক। সে যদি আমার থেকে বেশি ড্রিঙ্ক করতে পারে, আমাকে হারাতে পারে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেবো। এটাতে জিহু রাজি হয়ে যায়। জঙ্গি তো ইংলিশ বোঝে না, এই জন্য তাদের মধ্যে কি কথা চলতেছিল কিছুই বুঝতে পারে না। জিহু জঙ্গিকে বলে এই মেয়েটির সঙ্গে তুমি ড্রিঙ্ক করে জিততে পারলে তোমাকে অনেক টাকা দেওয়া হবে। জঙ্গি বলে 1 লক্ষ টাকা দিতে হবে। জিহু বলে ওকে ডান। জঙ্গি বলে না না 2 লক্ষ টাকা দিতে হবে। জিহু বলে ওকে দেবো। এরপর ড্রিঙ্ক প্রতিযোগিতা শুরু হয়ে যায়, দুজনে সমানভাবে চলতে থাকে। রাশিয়ান মেয়েটি বেল পড়ে যাচ্ছিল, তখনই জঙ্গি 2 হাতে 2 গ্লাস ড্রিঙ্ক নিয়ে মুখে ঢুকিয়ে দেয়। জঙ্গি উইন হয়ে যায় আর রাশিয়ান গার্লফ্রেন্ড বলে সত্যি তোমার গার্লফ্রেন্ড তোমাকে অনেক ভালোবাসে, যাও তোমাকে মুক্ত করে দিলাম। জঙ্গি জিহুর পিছু ছাড়ে না, টাকা দিতে বলে। জিহু এটিএম থেকে টাকা উঠিয়ে যখন তাকে দিতে যাবে তখন দেখে জঙ্গি ড্রাঙ্ক হয়ে নিচে শুয়ে পড়েছে। এরপর জহির জঙ্গিকে কাঁধে উঠিয়ে তার হোটেলে নিয়ে যায়। এখানে জঙ্গি বলে ওই বেটা জানিস আমি কার মেয়ে? আমি আমার বাবার মেয়ে। আমার বাবা হলো এই শহরের সব থেকে বড় মদখোর, এই জন্য আমি ড্রিঙ্কস করে একদমই পছন্দ করি না, তবে আমি তোমার জন্য করতে হলো। এটা বলে জিহুকে মারতে থাকে। ওই সময় জঙ্গির ফ্রেন্ড জঙ্গিকে নিতে আসে। আসলে জিহু তাকে ফোন করেছিল নিয়ে যাওয়ার জন্য। জঙ্গিকে এমন কেয়ার করতে দেখে জিহু জেলাস ফিল করে বলে এটা কি তোমার গার্লফ্রেন্ড? কিম বলে হ্যাঁ, আমি জঙ্গির বয়ফ্রেন্ড। জিহু বলে এই মেয়েটার হুঁশ আসলে সে আমাকেই খুঁজবে। কিম বলে মানে? তখন জিহু তাকে টাকার বান্ডেল দেখায়। এটা দেখে কিম মনে করে নিশ্চয় জঙ্গির সঙ্গে জিহু কিছু খারাপ কিছু করেছে, তার বদলে সে টাকা নেবে। সকালে ঘুম থেকে উঠে কিম আর জঙ্গির ভিতরে ঝগড়া লাগে। তখন জঙ্গি বলে তুমি কি আমাকে গরিব মনে করছো? তুমি জানো আমি কাল রাত্রে 2 লক্ষ টাকা ইনকাম করেছি। তখন জঙ্গি থেমে যায় আর মনে পড়ে আমি তো কালকে টাকা আনতেই ভুলে গেছি এবং সে তো তার বাসার অ্যাড্রেসটাও মনে করতে পারে না। তখন কিম সিরিয়াস হয়ে জঙ্গিকে বলে তুমি টাকার জন্য ওই ছেলেটার সঙ্গে শুয়েছিলে। এটা শুনে জঙ্গি কিমের পায়ে মারে এক লাথি আর বলে শালা তুই আমার বন্ধু নাকি শত্রু? আমি ড্রিঙ্কস কম্পিটিশনের উইন হয়েছিলাম, তার জন্য টাকা দিতে চেয়েছিল, আর তুই বলছিস কিনা আমি তার সাথে শুয়েছিলাম কিনা। পরে জঙ্গি ওই এজেন্সির সঙ্গে মিট করে যে তাকে কম টাকায় ফ্রান্সে পাঠাবে এবং তাকে তার তিলে তিলে গড়া কষ্টগুলো 14 লক্ষ টাকা
দিয়ে বলে আমি কালকে বাকি 2 লক্ষ টাকা দিয়ে দেব। মহিলাটি বলে যে ঠিক আছে, এর ফর্মে তোমার ফ্লাইট নাম্বার আছে, এটা নিয়ে কালকে তুমি এয়ারপোর্টে পৌঁছে যেও। ফাইনালি কালকে জঙ্গি স্টাডি করতে ফ্রান্সে যাচ্ছে, তার স্বপ্নটাও বাস্তবায়ন করবে, এই জন্য সে খুবই খুশি। জঙ্গি ওই দিন কাজে যায় এবং সমস্ত কাজ সে নিজেই করে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। জঙ্গি বলে আমি কাল থেকে আর আসবো না, কাল আমি এত সময় ফ্রান্সে থাকবো। এটা শুনে আন্টিরা সবাই মন খারাপ করে তার জন্য এবং তাকে জড়িয়ে ধরে অনেক দোয়া করে। ওয়েল ডান। পরের দিন জিহু আর তার সমস্ত ফ্যামিলি মিলে দাদার সম্পত্তির ভাগ নিতে যায়। জিহু এবং জিহুর বাবা তো সেই লেভেলের খুশি ছিল। এখানে জিহুর বাবা 3 বোন এসেছিল। 3 বোন বলে বাবা মনে হয় সবকিছু ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। এটা শুনে জিহু এবং বাবা আরো খুশি হয়। এরপর দাদা মারা যাওয়ার আগে ভিডিওটা প্লে করা হয়। দাদা বলে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার বড় মেয়েটা অনেক খোঁজ নিত, এজন্য আমার সম্পদে 30% আমি আমার বড় মেয়েকে দিয়ে গেলাম। বাকি 2 মেয়েও আমার ফোন করে খোঁজ খবর নিত, এজন্য বাকি 2 মেয়েকে বাকি 10% করে দিয়ে গেলাম। আমার ছেলে হলো 1 নম্বরের কামচোর আর থারকে পোলা, আমার কাজের টাকা নিয়ে মজা মাস্তি করেছে, আর সে একদিনও আমাকে ফোন করে একটা খবরও নেয়নি, এজন্য বাকি 50% সম্পদ আমি গরিবদের মাঝে দান করে গেলাম। এটা শুনে জিহু আর জিহুর বাবা পড়াই হতাশ। তারা দুজন তো এই সম্পদ নিয়ে কত স্বপ্নই দেখেছিল, আজ সমস্ত স্বপ্ন মাটি হয়ে গেল। এখানেই সিন কাট হয়। পরে আমরা জঙ্গিকে দেখতে পাই, সে সমস্ত কিছু প্যাকিং করছিল, কারণ আজকে সে ফাইনালি ফ্রান্সে যাচ্ছে। তবে সে যার যোগাযোগে ফ্রান্সে যাচ্ছে তাকে ফোনে পায় না, তার ফোনটা বন্ধ দেখাচ্ছিল, হয়তো তার ফোনে চার্জ নেই। ওদিকে জিহু আর জিহুর বাবা চার্চে গিয়ে গডের কাছে কান্না করে আর প্রার্থনা করতে থাকে যে গড তুমি কোনোভাবেই আমাদের ফাঁকটা ফিরিয়ে দাও। এটা দেখে জিহুর মা ভালোই মজা নিচ্ছিল আর তার স্বামীকে বলে তোমার বাবা তোমাকে বহু কিছু দিয়েছিল, কিন্তু তুমি তো মেয়েদের পিছনে সবকিছু খরচ করে দিয়েছো। জিহু বলে মা তোমার তো সম্পদ আছে, তুমি আমাকে কিছু দিয়ে দাও, এমনিতেই তো তুমি মারা যাওয়ার পর সমস্ত কিছু আমারই হয়ে যাবে। এটা শুনে জিহুর মা জিহুর উপর প্রচন্ড খেপে যায় আর বলে যেমন বাপ তেমন ছেলে, আমি মরে যাওয়ার আগে সমস্ত টাকা গরিবদের মধ্যে ডোনেট করে যাব, বাস্টার্ড কোথাকার। জিহুর বাবা বলে আমরা দুজন এখন ভিখারি হয়ে গেছি, এই জন্য ভিখারি মনে করে আমাদের কিছু দান করো। কিন্তু জিহুর মা প্রচন্ড খেপে যায় এবং ওখান থেকে চলে যায়। ওদিকে জুহি তাকে বারবার ফোন দিতে থাকে কিন্তু ওঠায় না, এজন্য সোজা সে কোম্পানিতে চলে যায় এবং সে এসে তো পুরাই শকড হয়ে যায়, কারণ সে যে মহিলাকে টাকা দিয়েছিল সে ওই মহিলাটা একটা ফ্রডবাজ, সে জঙ্গির টাকা নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে জঙ্গি নিচে বসে খুবই কান্না করতে থাকে আর কান্না করতে করতে বলে আমার সাথে সবসময় এমন হয় কেন। ওদিকে আমরা দেখি কিম যে অফিসে কাজ করতো সেখানে মিন জয়েন হয়। আসলে মিনের মা এই কোম্পানির শেয়ার হোল্ডার, তবে মিনের মা মিনকে অফিসের বস না বানিয়ে এমপ্লয়ি বানিয়েছিল, যাতে করে সে শুরু থেকে বিজনেস বুঝতে পারে। কিন্তু মিন সারাদিন বসে সেলফি নিতে থাকে, কোনো কাজকামই করে না। অপরদিকে জিহুর মাকে একটা ফ্রেন্ড ড্রাইভ দিয়ে বলে তোমার দাদা তোমাকে এটা দিতে বলেছিল। জিহু বলে যে কাম সারছে, দাদু মনে বাকি 50% আমার নামেই মনে করে গেছে। এরপর সে দ্রুত ওই ভিডিওটা প্লে করে। দাদা বলে যে আমার কলিজার জিহু, আমি তোমার জন্য তোমার ওই পুরোনো বাড়িটা রেখে গেলাম, তুমি ওই বাড়িটাকে খাজানা মনে করে ওখান থেকে তোমার বিজনেস শুরু করো, তবে ওই বাড়িটায় প্রচুর লোন আছে, ওই লোনগুলো তুমি শোধ করে দিও। এটা দেখে জিহুর মুখে ফুটফুটে হাসিটা চলে যায় আর বলে সবার কত কিছু দিয়ে গেছে আর আমাকে কর্জে ডুবিয়ে থাকা একটা বাড়ি দিল, সি দাদা। এরপর সে তার দাদার দেওয়া পুরোনো বাড়িটা দেখতে যাচ্ছিল। ওই সময় জঙ্গি তার নাম্বারটা ম্যানেজ করে তাকে কল করে আর বলে আমি ওই ডিমসোর মেয়ে বলতেছি, তুমি আমার সেই 2 লক্ষ টাকা দেবে না? জিহু বলে আমি আমার দাদার পুরোনো বাসাতে যাচ্ছি এবং আমি ওখানকার অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুমি ওইখানে চলে এসো। জিহু তার দাদার পুরোনো বাড়িতে গিয়ে পৌঁছে যায়, কিন্তু বাড়ির অবস্থা পুরো করুণ হয়ে পড়েছিল। বাইরে লতা পাতায় ছেয়ে গেছে আর ভেতরে চারিদিকে বই ছড়ানো। এরপর সে সব জায়গায় উল্টে পাল্টে দেখতে থাকে দাদা তার জন্য কোনো খাজানা রেখে গেছে কিনা, তবে সে পুরোনো বই কিতাব ব্যতীত কিছুই পাচ্ছিল না। ওখানে জঙ্গিও পৌঁছে যায়, তবে জিহুর কানে হেডফোন লাগানো ছিল, ওই জন্য তার কথা সে শুনতে পায় না। তখন জঙ্গি হুচুট খেয়ে জিহুর গায়ে গিয়ে পড়ে। এরপর সে জিহুকে ধাক্কা মেরে দেয়, জিহু খুব খারাপ ভাবে পিছনে পড়ে যায়। এটাতে তার ওই এক্সপেন্সিভ লিমিটেড অডিশন ঘড়িটাও ভেঙে গেছে, এই জন্য জিহু জঙ্গির ওপর খুবই খেপে যায়। জঙ্গি বলে চিল্লাতে হবে না, আমি তোমার কাছে তো 2 লক্ষ টাকা পাই, তুমি ওটা থেকে তোমার ঘড়ির দামটা কেটে নিও। জিহু বলে আরে গাধা, এই ঘড়ির দাম প্রায় 1 কোটি টাকা। এটা শুনে জঙ্গি পুরোই শকড হয়ে যায়। জিহু বলে তুমি নতুন একটা কিনে দাও, না হলে এটা ঠিক করে দাও, আর ঠিক করতে 10 লক্ষ টাকা লাগবে। জঙ্গি তাকে বহু রিকোয়েস্ট করে বলে আমি তোমাকে আর
লক্ষ টাকা দেবো, আর আমি তো তোমার কাছ থেকে 2 লক্ষ টাকা পাই, তাহলে আর 8 লক্ষ টাকা আমি তোমাকে কিস্তিতে দিয়ে দেবো। জিহু বলে ওকে ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে, আমি যখনই তোমাকে ডাকবো বা ফোন করবো তুমি সাথে সাথে রেসপন্স করবে। এরপর জঙ্গি বাইরে এসে নিজের ওপর রাগ করে মাটিতে লাথি মারতে থাকে। পরের সিনে আমরা জিহুর মায়ের হাতে অন্য একটা পেন ড্রাইভ দেখি। এখানে আমরা জানতে পারি জিহুর দাদা জিহুর জন্য অনেক সম্পদ রেখে গেছে। তার মাকে বলেছে জিহু যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজে কিছু করতে পারবে, তখন তার কাছে দিতে, না হলে সে তো সবকিছু ধ্বংস করে ফেলবে। পরের দিন জিহু জঙ্গিকে কল করে পুরোনো বাসায় আসতে বলে, আর জঙ্গিকে বলে তুমি কই থেকে টাকা শোধ করবে, তুমি বরং এই বাড়িটা পরিষ্কার করে দাও, বিনিময়ে আমি তোমাকে হাফ টাকা মাফ করে দেবো। এরপর জঙ্গি চার্চে গিয়ে উদাসীন হয়ে প্রার্থনা করতে থাকে, প্লিজ গড আমাকে আমার টাকা ফিরিয়ে দাও, আর ওই ফ্রড এজেন্সিকে পুলিশের হাতে ধরিয়ে দাও। ঠিক তখনই সেখানে জিহুর মা জঙ্গির নিকটে গিয়ে বসে আর তার প্রবলেমের বিপরে জিজ্ঞাসা করে। জিহু বলে গড আমার উপরে অনেক রেগে আছে, আমি অনেক ডিম চুরি করেছি, সাইকেল চুরি করেছি, মায়ের টাকাও চুরি করেছি, এই জন্য গড আমাকে কখনোই ক্ষমা করবেন না। জিহুর মা বলে অবশ্যই করবে, গড অনেক ক্ষমাশীল। এটা শুনে জঙ্গি খুব খুশি হয়ে যায় এবং জিহুর মাকে জড়িয়ে ধরে। পরে সে জিহুর পুরোনো বাসায় যায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে। ওই সময় ওখানে মিন আসে আর জঙ্গিকে দেখে বলে তুমি এখানে কাজের লোক রেখেছো নাকি? তবে জিহু কিছু বলে না। এরপর মিন জিহুকে বাইরে নিয়ে যায় আর টাইট করে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে কেন জানি জঙ্গির খুবই জেল। আমার মনে হয় জঙ্গি মেয়েটা জিহুকে লাইক করতে শুরু করেছে। এরপর মিন ভেতরে এসে জঙ্গিকে দেখে খোঁটা দিয়ে বলে আজকাল ছেলে মেয়েরা পড়াশোনা করে না, এই জন্য এমন পরের বাসায় কাজ করে করে তাদের দিন চালাতে হয়। আর জিহুর দিকে তাকিয়ে বলে ওই ভাল্লুকটা এত সেজে গুজে আছে কেন, এই জন্য। তারপর জঙ্গি মনে মনে বলে শালা যদি আমার রাগ ওঠে না তাকে এক বাড়ি দিয়ে মেরে দেবো। এরপর তারা দুজন এখান থেকে চলে যায় আর জঙ্গি সকাল থেকে কাজ করতে করতে সন্ধ্যা বানিয়ে ফেলে। তখন জিহু এখানে আসে আর তার সমস্ত বাসাটা এত ক্লিন সারপ্রাইজড হয়ে যায়। জঙ্গি তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। এরপর জিহু তার জন্য এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসে এবং জঙ্গির ঘুমান্ত ফেস দেখে তার কাছে ডলের মতো কিউট লাগে, ওই জন্য সে তাকে এক নজরে তাকে দেখেই যাচ্ছিল। পরে সে জঙ্গির নিকটে যায় এবং ঠান্ডা গ্লাস তার মুখে ধরে। জঙ্গি চমকে ওঠে। এরপর জিহু তাকে ওই ড্রিঙ্কসটা খাইতে দেয়। এখানেই সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি জিহু এবং তার বাবা মা একসঙ্গে ডিনার করতে বসে। তার মা বলে প্লিজ গড আমাদের এই পরিবারটাকে সব সময় এইভাবে হাসি খুশি রেখো। জিহু তখন বলে আচ্ছা বাবাও কি আমাদের ফ্যামিলির সদস্য? এখানে আমরা জানতে পারি জিহুর বাবার মায়ের ডিভোর্স হয়ে গেছিল বহু বছর আগে, কিন্তু বর্তমানে তার বাবা তার ফ্যামিলিতে এসে থাক আর এটাতে তার মা কিছুটা খুশিও আছে। ওদিকে জঙ্গি সারাদিন কাজ করে ডাইরেক্ট ওয়াশরুমে চলে যায়। এসেই দেখে কিম গোসল করছে। কিম তো পুরাই টাস্কি খেয়ে যায়। জঙ্গি বলে এমন লজ্জা পাওয়ার কি আছে, তোমার তো জাঙ্গিয়া পড়া আছে। এবং কিম বাইরে এসে খুবই চেল্লায়, বলে তুমি কেমন মেয়ে, একটা ছেলের এমন অবস্থা দেখে তুমি চোখও বন্ধ করনি। তখন জঙ্গি কিমের ক্লোজে গিয়ে বলে তুমি আমার চোখে চোখ রেখে দেখো, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু একটা লোকাচ্ছ। এই কথা বলে তাকে ধাক্কা মেরে ওয়াশরুমে চলে যায়। এরপর কিম যখন অফিস যাচ্ছিল তখনই জঙ্গি জানালা দিয়ে তাকে ফ্লাইং কিস দেয়। এটা দেখে কিমের মনে নাড্ডু ফোটে। পরের দিন দেখি জিহুর ভাইয়ের অফিসে আরেকটি পার্টি চলতেছিল। ওখানে কিম জঙ্গিকে ফ্রিতে খাওয়ানোর জন্য ইনভাইট করে। জিহু এসেছিল। মিন এসে জিহুর সাথে সেলফি নেয়। তখন জিহু জঙ্গিকে দেখতে পায়। যখন সে জঙ্গির কাছে যায় তখন একটা ছেলের সাথে তার পরিচয় করায়। আসলে ছেলেটা ফ্রান্স থেকে কোরিয়াতে এসে হারিয়ে গেছে। ছেলেটার আচার আচরণ একটু পাগলের মতো। সে নিজেকে রকস্টার বলে দাবি করে। জিহু বলে বেচারে খুবই গরিব, এর নিকটে খাওয়ার মতো কোনো টাকা নেই, তাই আমি এখানে ফ্রিতে খাওয়াতে নিয়ে এসেছি। একটু পরে কিম জঙ্গিকে সমস্ত খবর এনে দেয় খাওয়ার জন্য, আর এটা দেখে জিহু খুবই জেলাস হয়। জঙ্গি মিন আর জিহুকে একসঙ্গে দেখে সে খুবই জেলাস হয় আর বলে মেয়েটা মনে হয় তার গার্লফ্রেন্ড। পরে জঙ্গি ওখানে ড্রিঙ্কস দিয়ে বানানো টাওয়ারটা দেখতে থাকে। তখনই ওই পাগল রকেস্টারের পায়ে তার জড়িয়ে যায়, যেটার কারণে উপরের লাইট জঙ্গির মাথায় পড়ছিল। তবে জিহু নিজের জানের বাজি রেখে জঙ্গিকে বাঁচায়, কিন্তু জিহুর প্রচন্ড আঘাত হয়েছিল। পরের সিনে আমরা দুজনকে হসপিটালে দেখতে পাই। জিহুর জ্ঞান ফিরলে সে নার্সকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে ওর, ও অজ্ঞান কেন? নার্স বলে সে অজ্ঞান না, জঙ্গি এখন ঘুমোচ্ছে। জিহু তখন তার আরামের ঘুম হারাম করে দেয়। জঙ্গি ঘুম থেকে উঠে বলে তোমার কি অনেক আঘাত লেগেছে? জিহু বলে হ্যাঁ, মাথায় প্রচন্ড ব্যথা। আসলে তোমার সাথে আমার দেখা হলে আমার কোনো না কোনো ক্ষতি হয়ে যায়। জঙ্গি বলে আমি প্রমিস আমি তোমার সাথে আর কখনো সামনে আসবো না। জিহু বলে যে আরে পাগলা, আমি তো মজা করছিলাম, আসলে এসব ভাও কথা। এবার জিহু প্ল্যান করে তার দাদার দেওয়া বাড়িটাতে সে একটা বার ওপেন করবে। তবে তার কাছে কোনো টাকা ছিল না। ওদিকে জঙ্গি ওই পাগলের রকস্টারের সাথে বসেছিল। সে একটু একটু কোরিয়ান ভাষা জানতো। জঙ্গি বলে তুমি কেমন রকস্টার, একটা গান শোনাও তো। তবে তার গান শুনে জঙ্গির তো পুরো ফেটে যায়, সে এত বাজে গাইছিল। সে আসলে নামে নামে রকস্টার ছিল। পরের দিন আমরা জিহুকে দেখি।
কি, তার একটা বড় ধরনের রোগ আছে, সেই কারণে সে রাতে ঘুমোতে পারে না। রাতে ঘুমালে সে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখে, এই জন্য তার প্রতিনিয়ত ঘুমের মেডিসিন নিয়ে ঘুমাতে হয়। আর সে মেডিসিন নিতে গিয়েও নেয় না, সে শুয়ে শুয়ে জঙ্গিকে কল করে আর বলে তুমি ঘুমাওনি? জঙ্গি বলে না। এরপর তারা বেশ কিছুক্ষণ সময় নর্মালি গল্প করে। গল্প করতে করতে তার কখন যে ঘুম চলে আসে, এক ঘুমে সকাল 9টা বেজে গেছে। জিহু ঘুম থেকে উঠে প্রচন্ড অবাক হয় এবং বলে আমি তো মেডিসিন নিইনি, তাহলে কিভাবে ঘুম আসলো? সকালে সে তার মায়ের কাছে কিছু টাকা চায় বিজনেস শুরু করার জন্য, তবে তার মা যখন জানতে পারে সে ড্রিঙ্কস এর বিজনেস করবে, এটা শুনে তার মা কোনো টাকাই দেয় না। এরপর জিহু বাইরে গিয়ে একটা খুবই এক্সপেন্সিভ কার্ড দেখে। তার বাবা বলে এটা আমার, আর আমি এটা তেমন বের করি না, তাই কেউ জানে না যে এটা আমার কার্ড। বলো কার্ডটা খুবই সেক্সি না? জিহু বলে হ্যাঁ বাবা, খুবই হট। বাবা বলে এই কার্ডটিকে আমার বইয়ের মতো ভালোবাসি। জিহু বলে বাবা তোমার কার্ডটা অনেক হট, চলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আসি। বাবা বলে হ্যাঁ চলো, তবে যাওয়ার আগে কারটাকে এক নজর দেখে যাই। তারা যখন ফিরে আসে তখন কিছু লোক কারের সবকিছু চেক করে জিহুকে বলে কারটা খুবই ভালো কন্ডিশনে আছে, এই জন্য তোমাকে আমরা বহু টাকা দিতে রাজি আছি। আসলে জিহু প্ল্যান করে কারটা বিক্রি করে দিয়েছে, তবে তার বাবা মানে না। জিহু বলে আরে ফার্স্ট টাইম তোমার ছেলে বিজনেস করতে যাচ্ছে, এমন করতে নেই মেরি জানেমান। এরপর বাবার সামনে দিয়ে বাবার বউকে নিয়ে চলে যায়। জিহু ওই টাকা দিয়ে তার বাসাটা পুরোটাই ডেকোরেশন করে নেয়। জঙ্গিও সাথে থেকে সমস্ত কিছুতে হেল্প করে, অবশ্যই টাকার বদলে। এরপর জঙ্গি বলে তুমি তোমার বাড়ির মেন শিপ আমাকে বানাও। জিহু বলে তুমি রান্না করতে পারবে না, তাই প্রমাণ হিসেবে জঙ্গি রান্না করতে শুরু করে। জঙ্গির রান্নার স্টাইল দেখে জিহু মনে মনে বলে আমি তো এই মেয়েকে দেখে মনে করেছিলাম একে দিয়ে শুধু সাফ সাফাই করানো যায়, তবে মেয়েটা দেখে অনেকই ট্যালেন্ট আছে। জিহু তার খাবার টেস্ট করে এবং ফাইনালি তাকে এইবারের মেন শিপ বানিয়ে দেয়। ওদিকে মিন কিমকে জিজ্ঞাসা করে আচ্ছা কিম, জিহু যে মেয়েটিকে বাঁচিয়েছিল ওই মেয়েটা কে? ও কি তোমার গার্লফ্রেন্ড? এটা শুনে কিম নার্ভাস হয়ে যায় আর ঘাবড়ে গিয়ে বলে যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ছিল। মিন বুঝে যায় কিম জঙ্গিকে অনেক আগে থেকেই লাইক করে। ওদিকে রাতে শুয়ে শুয়ে জিহু তার ফোনে জঙ্গির ফটো দেখতে থাকে এবং বারবার তার প্রতি ক্রাশ খাইতে থাকে। ওদিকে জঙ্গিও জিহুর ফটো বারে বারে জুম করে দেখতে থাকে আর মনে মনে বলে ছেলেটি সত্যি খুবই হ্যান্ডসাম এবং হট। পরের দিন জঙ্গি জিহুর বাড়ি গিয়ে পৌঁছায় আর সে জিহুকে দেখে প্রায় ফিদা হয়ে যায়, কারণ জিহুর চুলের স্টাইল এবং তার রূপ পুরাই চেঞ্জ। জিহু বলে এমন ভাবে তাকিয়ে আছো কেন, তুমি কি আমার প্রেমে পড়ে গিয়েছো? জঙ্গি বলে আরে না, এমনটা না। জঙ্গি বলে আচ্ছা বার তো সবে রাত্রে খুলে, তুমি দিনে খেলো খোলো। জিহু তার কানে কানে বলে আসলে আমি রাত্রে মেয়েদের সাথে রোম্যান্স করি আর মেয়েদের বেডে নিয়ে অনেক খুশি দিই, এটাই আমার রাতের বিজনেস। এটা শুনে জঙ্গি ওখান থেকে মারে এক দৌড় আর বাইরে এসে বলে কি ফাজিল পোলা, বোঝা নিয়ে জায়গা পায় না। এরপর জঙ্গি ওই পাগল ছেলেটাকে জিহুর কাছে নিয়ে আসে আর বলে তোমার বাড়ি অনেক তো লোক লাগবে, এই ছেলেটা অনেক গরিব, তুমি তাকে ওয়েটারের জব দিয়ে দাও। জঙ্গির এমন এক্সাইটেড দেখে জিহু পাগলের রকস্টারের জব দিয়ে দেয়। তখনই ওখানে একটা কিউট একটা মেয়ে আসে এবং তার নাম রোজ। সে খুবই সুন্দর করে ককটেল রেডি করতে পারতো। রোজ বলে আমি এই বারটেন্ডিং এর কাজ 16 বছর বয়স থেকে করছি, সাথে আমার অফিসিয়ালি সার্টিফিকেটও আছে। জিহু বলে হ্যালো ম্যাম, বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই। রোজ বলে তুমি বলার কে, আগে বস আসুক, বস আমার ড্রিঙ্কস টেস্ট করে খুশি হয়ে যাবে। তখন জঙ্গি বলে ইনি হলো এখানকার বস বা ওনার। এবার মেয়েটা নরম গলায় বলে সরি বস, এটা একটু টেস্ট করে দেখেন। জিহু এটা তো টেস্ট করে পুরাই সারপ্রাইজ হয়ে যায় এবং তাকেও কাজে রেখে দেয়। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে? করে দাও না প্লিজ, আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। পরের দিন সর্বপ্রথম তাদের বার ওপেন করা হয়, তবে সারাদিন বসে থেকেও কোনো কাস্টমার তাদের ওখানে আসে না। অনেকক্ষণ পর দুটো কাস্টমার ওইখানে আসে, এটা দেখে তাদের খুশির কোনো সীমা থাকে না, স্পেশালি জিহুর। এরপর দেখতে দেখতে বহু কাস্টমার তার বারে আসতে থাকে, সবাই মিলে কাস্টমারদের অনেক যত্ন আপ্যায়ন করে আর জিহু তো মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে মেয়েদের খুবই বিনোদন দেয়। তবে কিচেন থেকে এই সমস্ত জঙ্গি উকি মেরে দেখে খুবই জেলাস হয়। এইটা রোজ দেখে বলে উকি মেরে তুমি কি দেখছো, তুমি কি বয়সকে লাইক করো? তবে জঙ্গি বলে না না, তবে রোজ বলে চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। এরপর জিহুর বাবা মা জিহুর বাড়ি ঘুরতে আসে আর জঙ্গিকে দেখে তার মা বলে আরে তুমি এখানে, এবং জঙ্গিকে জিহুর বাড়ি কাজ করতে দেখে অনেক খুশি হয়। বলে আমিও মনে করেছিলাম এখানে জিহু ছোট ছোট কাপড় পরা মেয়েদের কাজে রেখেছে। শোনো, জিহু যদি কখনো উল্টো পাল্টা কিছু করে সাথে সাথে আমাকে কল করবে, আমি ওকে সেই লেভেলের পিটানি দেব। জিহু তখন বলে যে মা তুমি কাকে কি বলছো, ও তো নিজেই তোমার চার্জ থেকে ডিম চুরি করেছে। জঙ্গি বলে তোমার বলা লাগবে না, আমি আন্টিকে সবকিছু বলে দিয়েছি। রাত্রে জঙ্গি যখন বাসায় ছিল তখন জিহুর রাতের মেয়েদের সঙ্গে রোমান্সের বিজনেসের কথা মনে পড়ে, এজন্য সে ভাবে জিহু এখন নিশ্চয়ই মেয়েদের সঙ্গে বেডে আছে, তাই সে চুপি চুপি চেক করতে জিহুর রুমের দিকে যায়, কিন্তু রুমের ভিতরে কেউই ছিল না। একটু পরে জিহু ওয়াশরুম থেকে বের হয়, তখন জঙ্গি বেডের নিচে লুকিয়ে পড়ে, কারণ উপরের ফ্লোরে কাউকে আসা এলাও ছিল না। এরপর
সে চুপি চুপি তার রুম থেকে বের হয়ে যায় এবং বাইরে গিয়ে বলে তাহলে জিহু আমাকে মিথ্যে কথা বলেছিল, আসলে সে তো কোনো মেয়ের সাথে খারাপ বিজনেস করেই না। পরের দিন মিন জঙ্গিকে প্রচন্ড অপমান করে আর বলে তুমি আমার বয়ফ্রেন্ডের পিছনে পড়েছো কেন, তোমার মতো গরিব মেয়েরা বড় লোকদের ছেলেদের পেছনে ঘুরে তাকে ফাঁসিয়ে বিয়ে করে নেয়, তবে তুমি এই সমস্ত স্বপ্ন দেখা বন্ধ করে দাও। মিনের মুখ থেকে এই সমস্ত কথা শুনে জঙ্গি খুবই হার্ট হয়। সে এখন চাইলেও জিহুকে ভুলতে পারছে না, তাই সে রাত্রে চিন্তিত হয়ে জিহুর বাড়ির সামনে এসে বসে কান্না করতে থাকে। ওই সময় জঙ্গির কাছে জিহু আসে আর বলে বাসায় যাও, অনেক রাত হয়ে গেছে। জঙ্গি কাঁদতে করতে বলে তুমি সর্বদা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করো, আমি জানি তুমি মিনকে ভালোবাসো এবং তোমার আর আমার ভিতরে অনেক ডিফারেন্স, তোমার এত কেয়ার পেয়ে আমি তোমাকে লাইক করতে শুরু করেছি। জিহু অবাক হয়ে বলে মানে? জঙ্গি বলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি শত চেষ্টা করেও তোমাকে ভুলতে পারছি না। তবে জিহু কোনো অ্যান্সার না দিয়ে ওখান থেকে চলে যায়। জিহু তো জঙ্গিকে ভালোবাসে, তাহলে সে এমনটা কেন করছে সেটা আমরা সামনেই দেখতে পাবো। পরের সিনে আমরা দেখি জঙ্গি আর কিম কথা বলছিল। ওই সময় জঙ্গির বড় ভাই এসে কিমের দরজায় নক করে। জঙ্গি তার ভাইয়ের ভয়েস শুনে বুঝতে পারে এটা তার বড় ভাই, তার জন্য সে অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। আসলে জঙ্গির বড় ভাই কিমের বন্ধু, সে শহরে এসেছে জবের খোঁজে। সে তো আর জানে না তার বোন তার বন্ধুর সাথে একই বাসায় থাকে। আসলে সে তো জানে তার বোন চলে গেছে ফ্রান্সে পড়াশোনা করতে, এজন্য তার ভাই যতদিন এখানে থাকবে ততদিন তো জঙ্গিকে কিমের রুমে থাকতে পারবে না। এরপর সে চুপি চুপি জিহুর বাড়ি চলে যায় আর সে জিহুর বাড়ির স্টোর রুমে গিয়ে শুয়ে পড়ে। এটা জিহু দেখে ফেলে, তাই সে না দেখার ভান করে ওখান থেকে চলে যায়। পরের দিন তাকে কিছু ব্যবহার করার জিনিস দিয়ে বলে এগুলো স্টোর রুমে রেখে দিও, ওখানে ডগ থাকে, আর তুমি যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ওখানে গিয়ে বসতে পারবে। আসলে সে জানে জঙ্গি স্টোর রুমে থাকে, তাই সে না জানার ভান করে এ সমস্ত কিছু দিয়েছে যাতে ওখানে থাকতে কোনো সমস্যা না হয়। কিছুদিন পর জঙ্গির ভাই জঙ্গিকে কিমের সঙ্গে দেখে নেয়। জঙ্গি তার ভাইকে দেখে মারে এক দৌড়। তার ভাই তার পিছু পিছু দৌড়াতে থাকে আর বলে তোদের দুজনকে আজ শেষ করে দেবো। এটাই তো ফ্রান্স, তাই না? একটা পর্যায়ে এসে জঙ্গিকে তার ভাই ধরে ফেলে। এরপর সে সবকিছু তার ভাইকে বুঝিয়ে বলে এজেন্সি আমার টাকা মেরে নিয়ে ভেগে গিয়েছে। তখন তার ভাই বলে আমার এই শহরে যতদিন জব না পাই আমার খরচ তোমরা দুজন ওঠাবে, আর যদি না ওঠাও আমি সব কথা মাকে গিয়ে বলে দেবো। এটাতে জঙ্গি আর কিম রাজি হয়ে যায়। পরের দিন একটা লোক বাড়ি এসে বহু কিছু খায় কিন্তু টাকা দিতে চায় না। রোজ তাকে টাকা দিতে জোর করলে রোজকে সে জোরে একটা থাপ্পড় দিতে যায়। তবে রোজকে বাঁচাতে গিয়ে জঙ্গি তার সামনে চলে আসে এবং থাপ্পড়টা তার নিজের গালে লাগে। তখনই জিহু ছুটে এসে ওই লোকটিকে একটা ফ্লাইং কিক করে আর বলে শালা আমার প্রিয় মানুষের গায়ে হাত তোলার সাহস কোথা থেকে পাস। পরে সে জঙ্গিকেও অনেক বকা দেয়, বেশি হিরোগিরি দেখাতে গেছিলে তাই না, যদি কিছু হয়ে যেত। এরপর তাকে বলে আমি জানি তুমি আমার রেস্টুর রুমে থাকো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। এটা বলে সে জঙ্গিকে উপরে নিয়ে যায় এবং সে জঙ্গির জন্য আগে থেকে একটা রুম রেডি করে রেখেছিল, সেখানে তাকে থাকতে দেয়। এটা দেখে জঙ্গি অনেক খুশি হয়। জিহু জঙ্গিকে অনেক কেয়ার করে। পরের দিন ফাইনালি সে জঙ্গিকে মনের ফিলিংস বলে দেয় আর বলে আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, আর যে ওই ঘড়িটা ভেঙে দিয়েছিলে এটার টাকা তোমার কাছ থেকে এজন্য চেয়েছিলাম যাতে করে তোমার ক্লোজে আসতে পারি। তবে আমাদের দুজনের মাঝে মিন এসে বাধা হয়ে দাঁড়িয়েছে। তুমি বলতে পারো আমি মিনকে কেন এত ক্লোজে আসতে দিই? তার পিছনে বড় একটা কাহিনী আছে। মিনের ভাই আমার ভালো বন্ধু ছিল। একদিন সে রাগ করে বাড়ি থেকে জঙ্গলের দিকে চলে যায়। আমি তাকে ফিরিয়ে আনতে তার পিছু পিছু যাই। তবে সে ছোট্ট একটা পাহাড় থেকে নিচে পড়ে গেছিল এবং তার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল। ওখানে কিছু হেল্প করার কেউই ছিল না, না ছিল ফোনে কোনো নেটওয়ার্ক। আমি তাকে একটা জায়গায় বসিয়ে রেখে পাহাড়ের রূপে যাচ্ছিলাম, দেখি নেটওয়ার্ক আসে কিনা। তখন মিনের ভাই আমার বন্ধু আমাকে বারবার বলেছিল আমাকে এখানে একা ফেলে রেখে কোথাও যেও না। তবে আমি তার কথা না শুনে একটু দূরে যাই আর নেটওয়ার্ক পেলেন মিনের ফ্যামিলিকে ইনফর্ম করি, কিন্তু এসে দেখি আমার বন্ধু ওখানে নেই। পরের দিন সকালে পুলিশ তার লাশটা নিয়ে আসে, হয়তো তাকে কোনো জঙ্গলি জানোয়ারে মেরে ফেলেছিল। আমি যদি আমার বন্ধুকে ওখান থেকে ছেড়ে না যেতাম তাহলে হয়তো আমার বন্ধু আজকে বেঁচে থাকতো। এজন্য আজও আমি আমার বন্ধুর খুনি নিজেকেই মনে করি আর মিনের ভেতরে আমার বন্ধুকে দেখি এবং ওকে আমার বোনের মতো ভালোবাসি, কিন্তু ও আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এজন্য আমি ওকে জোর করেও দূরে ঠেলে দিতে পারি না। সবকিছু শুনে জঙ্গি বলে তোমার এটাতে কোনোই দোষ নেই, তুমি তো তাকে বাঁচানোর জন্য দূরে গেছিলে। ফার্স্ট টাইম জিহু জঙ্গির কথা শুনে রিয়েলাইজ করতে পারে আসলেই তো আমার কোনো দোষ ছিল না, একমাত্র জঙ্গিই তাকে ঠিকমতো বুঝতে পেরেছে এবং তাকে রিয়েলাইজ করতে পেরেছে যে তার কোনো দোষ ছিল না। এখানে জেহু তার মনের ফিলিংস জঙ্গিকে বলে দেয় এবং তাকে একটা লং একটা কিস করে। দুজনে খুবই খুশি ছিল। ওদিকে মিন আর কিম যখন জানতে পারে জঙ্গি আর জিহু রিলেশনশিপে গেছে তখন তারা খুবই হার্ট হয়ে অনেক ড্রিঙ্কস করে। তবে সব থেকে বেশি ড্রিঙ্কস করে জঙ্গির ভাই মানে কিমের ফ্রেন্ড, কারণ সে বহুদিন পর ফ্রি ড্রিঙ্কস পেয়েছে। ড্রাঙ্ক হয়ে তারা তিনজন রোডে হাঁটতে থাকে আর গল্প করতে থাকে। হাঁটতে হাঁটতে জঙ্গির ভাই একটা খাম্বার সঙ্গে কপালে ঠোলকে নিচে পড়ে যায়। মিন আর কিম গাড়িতে উঠে বাসায় যায়।
যাচ্ছিল, কিম মিনের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। তখন মিন কিমকে দেখে বলে ছেলেটা অনেক হ্যান্ডসাম। সকালে উঠে জঙ্গির ভাই বলে আমার কপালে এটা কি হয়েছে, আসলে কালকে যে ঠলকে পড়ে গেছিল এটা তার মনে নেই। এটা শুনে কিম আর মিন দুজনেই হাসতে থাকে। পরের দিন কিম জানতে পারে জঙ্গি এখন জিহুর সাথে থাকে। এটা জানতে পারে সে রাগ করে সোজা জিহুর বাসায় চলে যায় আর জোর করে জঙ্গিকে নিয়ে আসতে চায় আর বলে আমার বেস্ট ফ্রেন্ডকে তুমি তোমার রুমে রাখার কে। জিহু তখন জঙ্গিকে টান দিয়ে বলে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার তুমি কে। দুজনের ভিতরে বেঁধে যায় ঝগড়া, দুজন দুজনকে গায়ের বলে ঘুষি মারতে থাকে। মাঝে জঙ্গি চলে আসে আর বেচারার অবস্থা কিছুটা এমন হয়। পরে তারা দুজনেই জঙ্গিকে সরি বলে। এখানে সিন কাট হয়। পরের সিনে দেখি জিহু আর জঙ্গি খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করছে। আজ তাদের প্রথম ডেট। তারা সমুদ্রের কিনারে হেঁটে বেড়ায় এবং অনেক মজা মস্তি করে। এরপর রাত হলেও একটা হোটেল রুমে থাকে। এখানে জিহু জঙ্গিকে কিস করে দেয় এবং তারা দুজনের একে অপরকে হাত ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে জিহু ঘুম থেকে উঠে নন স্টপ জঙ্গিকে দেখতে থাকে এবং ঠাস করে জঙ্গিকে কিস করে দেয়। জঙ্গির ঘুম ভেঙে যায় আর জিহুকে টাইট করে জড়িয়ে থাকে। পরের দিন সকালে তারা দুজন ঘুম থেকে উঠে জিহু জঙ্গিকে পুনরায় একটা রোমান্টিক কিস করে। তো ডিয়ার, এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা করে দাও না প্লিজ। ওদিকে মিন সবসময় এখন কিমের সঙ্গে থাকে, মানে দুজনে একে অপরকে ভালোবেসে ফেলেছে। আর রোজ কিউট মেয়েটা জিহুর বড় ভাইয়ের প্রেমে ফেসে গেছে, মানে জিহুর বড় ভাই লাজুক ভাইটাও এখন চুম্মা দিতে শিখে গেছে। এরপর আমরা 1 বছর পরের সিন দেখি। জিহুর বারে এখন অনেক কাস্টমার আসে এবং জঙ্গিও 1 বছর ফ্রান্স থেকে স্টাডি করে বড় শেফ হয়ে এসেছে। 1 বছর পর জিহু জঙ্গিকে কাছে পেয়ে অনেক খুশি। আর আমরা তো জানি জিহুর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছিল, এখন সবকিছু ঠিক হয়ে গেছে। তাই আজকে জিহুর বাবা জিহুর মাকে পাবলিক প্লেসে এসে প্রপোজ করে দেয়। জিহুর মাও তাকে খুশি খুশি অ্যাকসেপ্ট করে নেয়। বর্তমানে তাদের ভিতরে যে দূরত্ব ছিল এটাও ঠিক হয়ে যায়। সবশেষে আমরা মেন কাপলকে দেখতে পাই, তারা বর্তমানে রোমান্সের উপরে ছিল। ড্রামার সব কাপলরা অনেক খুশি। এই খুশির সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আমাদের এই কিউট ড্রামাটি। তাহলে ডিয়ার, তোমরা বলো তোমাদের এই কিউট রোমান্টিক ফানি ড্রামাটি তোমাদের কেমন লেগেছে। আর এরকম কিউট ফানি ড্রামা দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। যাই হোক, আমার এই প্লেবয়ের রাশিয়ান গার্লফ্রেন্ডকে কিন্তু সেই লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।